আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আজকের আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে ৩ জন অতিথি এর মধ্যে উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, সভাপতি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব ডক্টর রুশাদ ফরিদি, শিক্ষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আলোচনার জন্য আজকে বিষয় নির্ধারণ করেছি লন্ডনের বৈঠক ও সমাধানের সম্ভাবনা। স্বাভাবিকভাবেই পুরো দেশ জুড়েই বৈঠকটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, সে বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাই, বিশেষ গুরুত্ব দিতে চাই। এছাড়া পাশাপাশি অন্যান্য বিষয়গুলো হয়তো উঠে আসবে। একটু শুরু করছি ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, একটু আপনাকে দিয়েই। আমরা যেটি দেখলাম যে আসলে লন্ডনের বৈঠকটি নিয়ে স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে, যতদূর জেনেছি যে বৈঠকটি হবে কি হবে না এক ধরনের অনিশ্চয়তা ছিল। তখনকার সময় স্থায়ী কমিটির বৈঠকেই আসলে সিদ্ধান্তটি হয়েছে যে হ্যাঁ, এই রকমের বৈঠক হতেই পারে। নিশ্চয়ই বিএনপিরও এই যে বৈঠকে নিশ্চয়ই বিএনপির কি চাওয়া হতে পারে সেটি নিয়েও কোনো আলোচনা হতে পারে। কোন জায়গাটিতে আপনারা বেশি গুরুত্ব দিতে চাইছেন? সংস্কার, নির্বাচনের সময় কোন জায়গাটিকে বিএনপি আসলে এই বৈঠকে সম্ভাবনার পথ হিসাবে দেখছে? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক যারা আছেন, মঞ্জু ভাই, ফরিদি ভাই, তাদেরকে এবং দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সংস্কার বলেন, আপনি বিচারের কথা বলেন, নির্বাচনের কথা বলেন, সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনা এবং গণতান্ত্রিক অভিযাত্রা উচ্চারণের পথে আপনার যা কিছু প্রয়োজন আছে, আমি মনে করি যে এই বৈঠক, আগামীকালের বৈঠক, তার সমস্ত কিছু কিন্তু অনেক কিছু কিন্তু নির্ভর করছে। কেন করছে এখন যদি বলেন আপনি, আমাদের বর্তমানে শীর্ষ ব্যক্তি রাষ্ট্রের সর্বজন শ্রদ্ধেয় জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সঙ্গে মনে করেন যে বৈঠকটা অনুষ্ঠিত হবে। এখানে একটা জিনিস মনে করেন যে শুধু নির্বাচন কিন্তু আপনার মূল বিষয় না। বিএনপি কিন্তু আপনার সবসময় বলে এসছে নির্বাচন যতটুকু না প্রাধান্য পাবে তার থেকে বড় বেশি প্রাধান্য পাওয়ার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাটা, যেটা আমরা তো মনে করেন যে 3-3টা নির্বাচন দেখেছি, 14 দেখেছি, 18 দেখেছি, 24 দেখেছি। যার বয়স 18 ছিল সে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তার বয়স 33 বছর হয়ে গেছে, তখনও সে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাহলে স্বাভাবিক সঙ্গত কারণে মনে করেন যে ভোটাধিকারের বিষয়টি একটা বিষয় আছে, অর্থাৎ নির্বাচনটা একটা বড় বিষয় হিসেবে থাকবে। আর সংস্কারের কথা আমরা যদি বলি, সরকার তো বলেছে যে নির্বাচন দিবে তারা এপ্রিলে, তো আপনাদের সরকার বলেছে নির্বাচনটা দেবেন। আমরা তো আমাদের দল থেকে তো দাবি করা হয়েছিল ডিসেম্বরের মধ্যে, বিশিষ্ট জনরা বলেছেন বা কয়েকটা রাজনৈতিক দলের নেতারাও বলেছেন যে কেন আপনার সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচন নয়, তাই না? জামাত ইসলাম বলেছিল যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের কথা তারা বলেছে, তার মানে ফেব্রুয়ারিকেও তারা ধরেছিলেন। আমরা কেন এপ্রিলকে সময়োপযোগী মনে করি না, তার তো একটা ভালো ব্যাখ্যা কিন্তু আমরা শুধু রাজনৈতিক দল হিসেবে বলছি বা আমাদের সুবিধার জন্য বলছি তা না। কিন্তু আমরা বলেছি দেখুন যে বৈরী আবহাওয়া যেটা আপনার এপ্রিল থেকে কিন্তু শুরু হয়, তো বৈরী আবহাওয়াতে প্রথম কথাটা হচ্ছে যে আপনার ভোটার টার্ন আউটটা খুব কম হবেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে সবচেয়ে ভালো নির্বাচনটা হবে। ভালো নির্বাচন বলতে আমরা কি বুঝি? শান্তিপূর্ণ, সুষ্ঠু, জনগণের অংশগ্রহণ এবং ভোটারের টার্ন আউটটা বেশি হবে, সেটাই সবচেয়ে ভালো। নির্বাচনের সহিংসতা থাকে, এটা কেউ কিন্তু আপনার ঠেকাতে পারবে না। টিএন সেশনের মতো লোক যখন আপনার ভারতে নির্বাচন করেছে তখন কিন্তু এক একটা প্রদেশে কয়েকশো জন আপনার নিহত হয়েছিল। কিন্তু নিহত হওয়া সহিংসতা দিয়ে আপনার নির্বাচন ভালো বা খারাপ হয়েছে আপনি সেটা বিচার করতে পারবেন না। আমি কতটুকু ভালো করতে পেরেছি আপনার নির্বাচনটাকে, সেটাই হচ্ছে যে বড় কথা। সেটা নির্বাচন কমিশনের উপরে নির্ভর করবে, সরকার তাকে কতটুকু সহযোগিতা করবে তার উপর নির্ভর করবে। এর বাইরে যে কথাগুলো এসছে দেখুন, কিন্তু বাংলাদেশে আমি সবসময় বলেছি বা সবাই বলবেন যে আপনার 90% উপরে মানুষ মুসলমান, আপনি কি রোজা রাখবেন, ইফতার করবেন, রোজা রেখে আপনার ঘরমাক্ত হয়ে? আমি তো আপনার আগের প্রশ্নে একটু জানতে চাই যে শুধু নির্বাচন কমিশনের উপরই কি আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বা নির্বাচন আয়োজনটা নির্ভর করে? আমরা এর আগে তো শুনেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা যারা প্রশাসন সবাইকে সহযোগিতার কথাটা তো আমি বলেছি। এই মুহূর্তে সরকার বা প্রশাসনের যে অবস্থা তাতে কতটা সুষ্ঠু ভোটের জন্য যথেষ্ট? দেখেন, আন্তরিকতা যদি থেকে থাকে তাহলে সবকিছু সম্ভব। আমাদের যেই সাবেক
রাষ্ট্রপতি বা আপনার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব নির্বাচন করেছেন, লতিফুর রহমান সাহেব করেছেন, হাবিবুর রহমান সাহেব করেছেন, তারা 90 দিনের মধ্যে করেছেন। এখন থেকেও যদি আপনি 90 দিন ধরেন, তো 90 দিনের মধ্যে তার মানে নির্বাচন করা সম্ভব। কথাটা হচ্ছে যে আন্তরিকতাটা আপনার থাকতে পারবে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে কেন আমি এপ্রিলে চাই না। আমি তো একটা কথা বলেছি, আমি কি রোজা রাখবো, তারাবি পড়বো, নাকি আপনার ইফতার করব, নাকি সমস্ত দিন রোদে পুড়ে আপনার মনে করেন যে ক্যাম্পেইন করব। এটা কখনো আপনার ভায়াবল না, এটা কখনো আপনার মনে করেন যে আমার কাছে লজিক্যাল মনে হয় না। তারপরে মা বাবা, আমার ছেলে মেয়ে আপনার মনে করেন যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, ছেলেরা, স্কুলের টিচাররা, শিক্ষকরা ব্যস্ত থাকবেন। প্যারেন্টস হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আমরা তাদের নিয়ে ব্যস্ত থাকবো। প্রাকৃতিক দুর্যোগ, গোলযোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে মনে করেন যে রাস্তাঘাটের যে কমিউনিকেশনের যে একটা খারাপ অবস্থা হবে, সঙ্গত কারণেই তো আপনার ভোটার টার্ন আউটটা কম হবে। তা আমরা তো সে ধরনের পরিবেশ চাই না। আমি ব্যক্তিগতভাবে, আমার দল বলেছে আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা, এবং মাননীয় প্রধান উপদেষ্টা তো আগে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। তার মানে কি তখন একটা জায়গা ছিল যে ডিসেম্বরের 1 তারিখ হতে পারে, 3 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 20 তারিখ হতে পারে। কিন্তু যখন উনি চলে গেলেন আপনার এপ্রিলের, মিড এপ্রিলে, তখন কিন্তু আপনার ওই যে হতাশার জায়গাটা যেটা, এবং বিএনপির পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেখানে সেটার প্রতিফলন ঘটেছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেমন একজন বড় একটা প্রতিষ্ঠান, যিনি বিশ্বের বুকে বাংলাদেশকে আপনার একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন, এত বড় একটা মানুষ ইউনানিমাসলি যাকে মনে করেন যে এদেশের মানুষ প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন, যে তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা মানে নেভার এভার এক্সিস্টেড ইন আওয়ার কনস্টিটিউশন। তত্ত্বাবধায়ক সরকার সেটা তো এক জিনিস। তাহলে সেই ধরনের একজন মানুষের কাছ থেকে, দেবতা সময় একজন মানুষের কাছ থেকে আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশাটা সবচেয়ে বেশি। বিএনপির প্রত্যাশা না, এটা জনগণের প্রত্যাশা যে অন্তত এপ্রিলে না, ডিসেম্বর, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রোজার আগে নির্বাচনটা হওয়া। ভোটের এই বিষয়টি নিয়ে সময় নিয়ে আপনার কাছে আমার আরো প্রশ্ন আছে, তবে তার আগে আমি একটু জনাব মুজিবুর রহমান মঞ্জুকে আপনার কাছ থেকে জেনে আসতে চাই। আমরা যেটি দেখলাম যে বিএনপির সাথে তো সরকারের আলোচনা হচ্ছে, সব দলের সাথে হয়েছে, আপনাদের সাথেও হয়েছে। তার মানে যে সরকারের কি চাওয়া, দলগুলোর কি চাওয়া, বা ওই অর্থে বিএনপির কি চাওয়া, সেটিও নিশ্চয়ই আলোচনা হয়েছে। কিন্তু আসলে যেই জায়গায় ঐক্যমত্যেও হয়তো অতটা আসেনি, কিংবা ছাড় দেওয়ার হয়তো শীর্ষ ব্যক্তিরাই ছাড় দেওয়ার সিদ্ধান্তটা সরাসরি নিতে পারেন হয়তো সবার পক্ষে, সেটা সেই জায়গা থেকে, সেই আলোকে কি মনে হচ্ছে যে কোন দিকে ছাড় আসতে পারে বলে আপনি মনে করেন? ভোটের সময়, না সংস্কারে, না কোন জায়গায় সমঝোতা পৌঁছাতে পারে বলে আপনি আশাবাদী এইবারের বৈঠক? ধন্যবাদ রাসেল। এখানে অসীম ভাই আছেন, রশাদ ফরিদি আছেন, দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা। ঈদের পরে ঈদ মোবারক। একটু বাসি হয়ে গেছে যদিও। দেখেন, দূরত্ব তো অনেকটা কমে এসেছে। সরকার, এতদিন বিএনপির অভিযোগ ছিল যে সরকার দীর্ঘায়িত করতে চায়, ক্ষমতা ছাড়তে চায় না, 5 বছর থাকতে চায়, এরকম অনেকগুলো সংশয় তৈরি হয়েছিল। আমি একটু সাপ্লিমেন্ট যোগ করি, অসীম ভাই বলছিলেন যে আন্তরিকতার অভাব এই সরকার নির্বাচন, সেটা নিয়ে আপনি একটু হয়েছে। যেটা আমরা দেখেছি যে বিএনপির সাথে বেসিক্যালি, অন্যান্য দলও আছে অনেকগুলো, বেসিক্যালি বিএনপির সাথে সরকারের একটা সন্দেহ, সংশয়, অবিশ্বাসের অবস্থা বিরাজ করছিল। তো সেখানে প্রফেসর ইউনূস যখন এপ্রিলে একটা নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তখন একটা সংশয়ের বিরাট অংশ কেটে গেছে, যে যেটা ছিল যে ইলেকশন আদৌ হবে কিনা। সে জায়গায় তো একটা জায়গায় এসেছে আমরা ইলেকশন। এতদিন ছিল বিতর্কটা ডিসেম্বর টু জুন, এখন এটা এসেছে ডিসেম্বর টু এপ্রিল, একটু কমে এসেছে। এবং এখন যে বিতর্কটা, আলোচনাটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে কেন প্রফেসর ইউনূস এপ্রিল চান, যেখানে ওনারা এতগুলো যুক্তি তুলে ধরেছেন যে এপ্রিলে এই সংকট আছে, সমস্যা আছে। যে সংকট বা সমস্যার কথা বলা হচ্ছে, এগুলো তো সঠিক সংকট, সঠিক সমস্যা। এখন কথা হচ্ছে, আমরা কি সমস্যার মধ্যে কাজ করি না? করি তো। ঠেকায় পড়লে কে না কাজ করে? আমি তো বিএনপির খুব বেশি সংশয় দেখি না। বিএনপির যে আন্দোলনের সময় আমরা দেখেছি, বিএনপির নেতাকর্মীরা নদী পাড়ি দিয়ে আন্দোলন করেছেন। শীতের সময় 3 দিন আগে গিয়ে মাঠে, ফুটপাতে ঘুমিয়ে থেকে তারা আন্দোলন করেছেন, কাজ করেছেন। সুতরাং এই বর্ষা বাদল বা গরমের মধ্যে বিএনপির লোকেরা ভোট দিতে আসবে না, এটা সংকট না, এটা সমস্যা না। এটা জাতীয়ভাবে সাধারণ ভোটারদের ক্ষেত্রে একটা সংকট হতে পারে, যে গরমের মধ্যে বা এই মানে আবহাওয়া সংকটের মধ্যে কেন তারা ভোট করবে। এখন কথা হচ্ছে যে এরকম একটা সিচুয়েশন আছে কিনা, যে আমরা বাধ্য, যে আমরা ফেব্রুয়ারি বা মার্চে করতে না পারে এপ্রিলে করতে চাচ্ছি। এখন এই সংকটটার জবাব তো দিতে পারবেন বর্তমান সরকার। তারা কেন এপ্রিল পর্যন্ত চাচ্ছেন? তারাই তো ডিসেম্বরের কথা বলেছিলেন, কেন তারা সেখান থেকে পিছিয়ে এপ্রিলের মধ্যে আসলেন? এখানে দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে, আপনারা বলেছেন ডিসেম্বর, আমরা বলেছি এপ্রিল, ডিসেম্বর, তো আমরা একটু এগিয়ে আসলাম এপ্রিলে, আপনারা একটু আগে আসেন। এটা একটা সমঝোতার জায়গা হতে পারে, যেটার জন্য হয়, যেটা সাধারণত এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে
সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যেটা বলেছেন, মিন করেছেন, যে উনি দেখবেন আপনি বন্দরের কথা বলেছেন, যে বন্দর দেওয়ার ব্যাপারে উনি খুব ডিটারমাইন্ড, বন্দর বিদেশিদের একটা এক্সপার্টদের হাতে উনি দিয়ে একটা স্বপ্ন উনি দেখাতে চান। উনি ওনার সরকারের কিছু লক্ষ্যমাত্রার কথা বলেছেন, যে 5টা মন্ত্রণালয়ের প্রায় আপনার 46,000 কোটি টাকা সেভ করেছেন, সেগুলো দিয়ে উনি ঋণ মুক্ত করেছেন জ্বালানি মন্ত্রণালয়কে, এই কথাটা বলেছেন। এর বাইরে হয়তো আরও মন্ত্রণালয়ের ওনার আরও কিছু পরিকল্পনা আছে, যেটা হয়তো উনি চান যে এপ্রিল পর্যন্ত থাকলে উনি যে অর্থ বছরের সুবিধাটা পাবেন, বাজেটের একটা বড় অংশ উনি ব্যয় করার সুযোগ পাবেন, যেটা কিন্তু বিএনপি আপত্তি তুলেছে, যে নতুন সরকার আসলে কিন্তু সে তো 1 মাসের মধ্যে তাকে একটা বাজেট দিতে হবে। তো এই টেকনিক্যাল ইস্যুগুলো কিন্তু পাবলিকলি আসছে না, সেগুলো যদি লন্ডনের মিটিংয়ে যদি আলোচনা হয় হতেও পারে। আমরা কিন্তু বলেছিলাম যে এই জায়গায় 1-to-1 আলোচনা হওয়া দরকার, কারণ আমরা দেখছি যে বিএনপির মধ্যেও একটা অংশ প্রফেসর ইউনূসকে যথেষ্ট হেয় প্রতিপন্ন করে কথা বলছেন, আবার সরকারের উপদেষ্টাদেরও কেউ কেউ এমন এমন কথা বলছেন যেটা বিএনপির জন্য সিরিয়াসলি মানে রিজার্ভেশন, মানে বিএনপিকে উত্তক্ত করতে পারে। যেমন কেউ কেউ বলেছেন সরকারকে 5 বছর চায় জনগণ, কেউ কেউ বলেছেন যে রাজনীতিবিদদের কোনো পরিবর্তনই করেন নাই, 50 বছর ধরে তারা কোনো সংস্কার করেন নাই। তো এই সমস্ত কথা বললে মানে রাজনৈতিক দলগুলোর গায়ে তো আঘাত লাগবেই। তা এই জন্য প্রফেসর ইউনূস এবং আপনার তারেক রহমানের যে ব্যক্তিগত একান্তে আলাপটা, এটা আমি মনে করি একটা ইতিবাচক দিক, এবং এখানে এই আলোচনাগুলো হওয়া দরকার। এখানে দেখেন, যেমন প্রফেসর ইউনূস বলেছেন যে উনি এই সময়ে নির্বাচন করলে নির্বাচন মানে শান্তিপূর্ণ হবে না বা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না বলে উনি শঙ্কাবোধ করেছেন, যেটা উনি আমাদেরকে ব্যক্তিগত আলোচনায় বলেছেন। এটাকে কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না, কারণ আমরা এই কয়েকদিন আগেও দেখেছি লক্ষ্মীপুরে জামাত এবং বিএনপির একটা গণ্ডগোলের খবর শুনেছি। এর আগেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রাজনৈতিক গণ্ডগোল হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু সেখানে প্রম্পটলি আপনার অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন যে সব ভূমিকা নিয়েছে সেটা নাই। তো নির্বাচন আসলে তো দেখা যাবে যে বিএনপির মধ্যেই প্রায় 100-150 আসনে বিএনপিরও তো আপনার নিজেদের মধ্যে অন্ত প্রতিযোগিতা শুরু হবে, অন্যান্য দলের মধ্যেও তো একটা প্রতিযোগিতা শুরু হবে। এই যে নির্বাচনের ডামাডোল, প্রচারণায় বাধা দেয়া, যেটা আমাদের ট্র্যাডিশনালি আমাদের মধ্যে আছে, সময় বাড়লে কি সেটা কমবে? না, সময় বাড়লে সেটা কমবে বা বিষয় না, সেটা প্রফেসর ইউনূস যেটা বলছেন যে তার নিয়ন্ত্রণ প্রশাসনের উপরে, সরকারের উপরে প্রতিষ্ঠিত হওয়া। দেখেন এই যে কোরবানি ঈদের আগে কিন্তু আর্মি কিছু অপারেশন করেছে, কিছু জায়গায় ভূমিকা রেখেছে, এটা কিন্তু সহায়ক ছিল মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি। কিন্তু যদি আমি একটু এখানে যোগ করতে, যেটি অসীম ভাই বলছিলেন, অন্যান্য তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে বা 90 দিনের মধ্যে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নির্বাচন দিয়েছে। এই সরকার 10 মাসেও নিয়ন্ত্রণ করতে না পারলে বাকি আর 3 মাস বাড়লেই সেটি পারবে বলে মনে করেন? এটা খুবই যৌক্তিক একটা কোশ্চেন। কথা হচ্ছে সরকার, অন্যান্য কেয়ারটেকার সরকারের সাথে এই সরকারের পার্থক্য আছে। এই সরকার তো আপনি এসেই দেখেছেন যে আপনি একটা থানাও নাই, কোনো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নাই, প্রশাসনের মধ্যে সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত পালিয়ে গেছে বিভিন্ন জায়গায়, ডিসিরা পালিয়ে গেছেন। তো এই সরকারকে তো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার একটা বিরাট চ্যালেঞ্জ তাদের উপরে ছিল। স্টিল এখনও পুলিশ কিন্তু আপনার সঠিক কার্যক্রমে নাই। আপনি 999-এ ফোন দেন, সেটি কি সরকারের আসলে এক ধরনের ব্যর্থতা? এটা অবশ্যই ব্যর্থতা, এটা অবশ্যই ব্যর্থতা। আমরা কিন্তু শুরু থেকেই বলেছি এই সরকারের প্রধানতম 2টি ব্যর্থতা আমি বারবার বলেছি। একটা হচ্ছে যে আমাদের এই অভ্যুত্থানের পক্ষের সমস্ত শক্তিকে এই সরকারের উচিত ছিল ঐক্যবদ্ধ রাখা। এই সরকার ঐক্যবদ্ধ রাখতে পারেনি, বরং কোথাও কোথাও বিভেদ সৃষ্টি করেছে। 2 নম্বর হচ্ছে এই সরকার ক্ষমতায় আছে কিন্তু নিয়ন্ত্রণে নাই, কর্তৃত্ব নাই তার উপরে। সে অনেক কিছুতে তার কর্তৃত্বহীন, তার অফিস ঘেরাও করে ফেলছে। এদিকে কেউ এসে বলছে এটা করতে হলে এটা করতে হবে, কেউ এসে পরীক্ষা দিব না এই দাবি নিয়ে আসছে। সরকার একটা স্টেবল জায়গায় পৌঁছাতে পারে নাই, স্টিল এখনো পারে নাই। কালকেও যদি কেউ কোনো একটা দাবিতে যমুনা ঘেরাও করে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, এটা আমরা। ডক্টর রুশাদ ফরিদ, একটু আপনার কাছে জানতে চাই বৈঠকটি নিয়েই আসলে যে এই রাজনৈতিক যে দূরত্ব যেটি দৃশ্যমান দেখা যাচ্ছে, সেই দূরত্ব ঘোচানোর বল এখন কার কোর্টে বলে আপনি মনে করেন? বল অবশ্যই প্রধান উপদেষ্টা যিনি দেশের দায়িত্বে আছেন তার কোর্টেই আছে। মানে তাকে কিছুটা ছাড় দিতে হবে? ছাড় দেওয়ার আগেও আমাকে যেটা একটা সাধারণ নাগরিক হিসেবে আমাকে যেটা প্রফেসর ইউনূসের ব্যাপারে ব্যথিত করে, আমার কাছে যেটা মনে হচ্ছে উনি দেশের সার্বিক কল্যাণের কথা ভাবছেন না। উনি ওনার ব্যক্তিগত ইগো বলবো নাকি জেদ বলবো, নাকি ওনাকে যারা ক্ষমতায় বসিয়েছেন
তাদেরকে সন্তুষ্ট করা বলবো কোন কারণে আমি জানি না, উনি দেশের কল্যাণের কথা ভাবছেন না। প্রফেসর ইউনূস যখন ক্ষমতায় বসেন যে পার্সপেক্টিভে, এবং আমরা একটু আগেও আলোচনা করছিলাম অফ এয়ারে, যে ওনার চেয়ে বড় যোগ্য ব্যক্তি ওই সময় আর কেউ ছিলেন না, কারণ উনি ওই সময় হাল না ধরলে দেশের অবস্থা আরও বেশি ডিস্টেবিলাইজ হতো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনার ক্ষমতায় থাকার 10 মাস পরে ওনাকে যদি আমি মূল্যায়ন করি, উনি কতগুলো জায়গায় চরমভাবে ব্যর্থ হয়েছেন। এবং সবচেয়ে বড় যে জায়গাটা একটু আগে আপনারা আলোচনা করছিলেন, সেটা হলো যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দেশে। হ্যাঁ, এটা ঠিক যে উনি যখন উনি দায়িত্ব পেয়েছেন, দেশে মোটামুটি প্রত্যেকটা থানা শূন্য, সিকিউরিটি অ্যাপারেটাস বলতে কিছু নেই। একটা দেশের যদি নিরাপত্তা ব্যবস্থা ঠিক না থাকে, তাহলে অন্য যে কোনো কাজ করা অনেক কঠিন, সেটা আমরা বুঝি। কিন্তু 10 মাস সময় পাওয়ার পরেও সেটা যদি ঠিক না হয়, এবং তিনি যদি বলেন যে আমি নির্বাচন নিয়ে আমি শঙ্কিত, তাহলে ব্যর্থতাটা আসলে কার? তো উনি নিজের ব্যর্থতা বলেই সেটার অজুহাতে উনি নির্বাচন পেছানোর চেষ্টা করছেন। 3 মাস অতিরিক্ত সময় দিয়ে উনি এই নিরাপত্তা ব্যবস্থাকে কোন উচ্চতায় নিয়ে যাবেন সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। তো এই জন্য আমাদেরকে মনে হয় এই অজুহাতগুলো আসলে ফাঁকা অজুহাত, এখানে অন্য কোনো বিষয় আছে। এখানে নির্বাচন পেছানোর, আমি ওনাদের মতন রাজনীতিবিদ নই, তো আমি যা বলবো সরাসরি বলবো। আমার মনে হয় উনি ওনার যে সমর্থক গ্রুপ, যে ছাত্রদের দল বা যাই বলেন, তাদের স্বার্থের দিকটাও একটু বড় করে ওখানে দেখছেন। সেই সাথে ওনার যে একটা ব্যক্তিগত যে পার্সোনালিটি আছে, যে ব্যক্তিত্বে যে জায়গায় উনি আছেন, সেই জায়গা থেকে উনি একটু নিচে নেমে যাচ্ছেন, সমালোচনা হচ্ছে, এগুলো ওনার কাছে খারাপ লাগছে। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে নির্বাচন ডিসেম্বর থেকে এপ্রিলে যে উনি নিয়ে গেলেন, এটা একটা চরম জেদের বসে নিয়ে গেলেন, এবং দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাওয়ার জন্যই কাজটা করা হয়েছে কিনা সেই ব্যাপারেও আমার সন্দেহ আছে। কারণ আমরা অ্যাবসলিউটলি ওনার সেই 39 মিনিটের বক্তৃতায় কেউ বুঝতে পেরেছে কিনা যে কি কারণে উনি ডিসেম্বরে জিনিসটা করতে পারবে না। উনি যদি আমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিত যে এই আমার রোড ম্যাপ, এই কারণে আমি ইলেকশন পেছাতে হবে, ডিসেম্বরে আমি করতে পারবো না, তাহলে আমার মতো সাধারণ নাগরিক যারা যুক্তি বুদ্ধি দিয়ে জিনিস বোঝার চেষ্টা করি, আমরা বলবো আচ্ছা ঠিক আছে, আপনি দরকার হলে 5 বছর পরেও করেন, যদি সেই রকম দেশের কল্যাণের জন্য, দেশের স্বার্থ কথা ভেবে বলতেন যে এই কারণে আমরা করব। আমরা সেরকম কোনো কিছু ওনার কাছ থেকে কংক্রিট কিছু শুনিনি। এবং আর তার চেয়ে বড় ব্যাপার হলো, ওনারা নির্বাচন পেছানোর ফলে যে ওনারা কিছু করবেন, এই কথাটার উপরেও আমাদের কোনো আস্থা নেই। কারণ ওনারা 10 মাস ধরে যা করেছেন, তা দিয়ে আমরা খুব বেশি আশান্বিত হতে পারছি না যে ওনারা আরও কিছু পজিটিভ কিছু করতে পারবেন। কারণ এই সময়টাতে ওনারা, যেটা আমি শুরুতে যেটা বললাম, আবার বলি, মানুষের মনে যে একটা আস্থার তৈরি হওয়া, যে এই সরকারটা আরও কিছু মাস থাকলে আরও কিছু ভালো হবে, এই আশাটা সাধারণ নাগরিক হিসেবে আমাদের মনে আর নাই। আমরা মনে করি যে নির্বাচন যত তাড়াতাড়ি হোক সেটাই ভালো, একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে যাই, সেটাই সবচেয়ে ভালো। তো সেই জন্য আমি বলবো যে উনি নির্বাচনে এপ্রিলে ঘোষণা দিয়েছেন, এটা একদিক পজিটিভ দিক আছে, কারণ তার আগ পর্যন্ত আসলে মনে হচ্ছিল যে নির্বাচনই নাকি হবে না, আরও হয়তো পেছানোর মতলব আছে কিনা। কিন্তু এপ্রিলে দিয়েছেন, কিন্তু এপ্রিলে দেওয়ার পরেও যেটা হলো যে এপ্রিলে হওয়ার অনেকগুলো যুক্তিযুক্ত কারণ আছে, যে অনেক ধরনের সমস্যা আছে, রাজনৈতিক দলগুলো আরও ভালো জানে, ক্যাম্পেইনের সমস্যা, রোজা সমস্যা। তো এইসব সমস্যা অবশ্যই মেনে নেওয়া যেত যদি উনি বলতেন যে এই কারণে দেওয়া যাবে না, কিন্তু ওইরকম কারণে কোনো ব্যাখ্যা নেই। এবং সেই সাথে ওনার একটা স্পষ্ট পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি, এবং সেই জিনিসটা আমাদেরকে খুব ব্যথিত করছে। ওনার মতো একজন ব্যক্তিত্বের কাছে, যিনি দেশের এই ক্রিটিক্যাল সময়ে দায়িত্বে আছেন, তার কাছ থেকে আমরা কিন্তু এটা আশা করিনি। আরেকটি কারণ এর মধ্যে এসছে কারো কারো মুখ থেকে, সরকারি দিক থেকে নয়, সুশীল সমাজের কারো কারো, যে ডিসেম্বরের পরে যদি নির্বাচন হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে, তাহলে নতুন যারা ভোটার হবেন, যারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারা ভোট দিতে পারবেন। এটিও একটি যুক্তির কারণ হতে পারে। সেটি নিয়ে আমি একটু অসীম ভাইয়ের কাছে জানতে চাইব যে যারা আসলে আন্দোলনে অংশ নিয়েছেন, এই তরুণ সমাজই রাজপথে অংশ নিয়েছেন, তারা আহত হয়েছেন, এখনও অনেকে হাসপাতালে আছেন,
তারা যদি 2 মাস পরে ভোট হলে তারা ভোটে অংশ নিতে পারে, তাদেরকে সেই সুযোগ বঞ্চিতই বা আপনারা কেন করতে চাইছেন এই জায়গাটিতে একটু জানতে চাইবো। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা, আলোচনায় ফিরছি। প্রথমেই জানতে চাই ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, একটু জানতে চাইছিলাম যে যেই আলোচনাটি এসছে যে ডিসেম্বরে যেহেতু নতুন করে ভোটার তালিকা হালনাগাদ হয়, যেটি মার্চে প্রকাশ পায়, যদি জানুয়ারিতে তফসিল হয় অর্থাৎ ডিসেম্বরের পরে ভোট বা তফসিল হয়, তাহলে নতুন ভোটাররা অন্তর্ভুক্ত হতে পারে। যেই ভোটার যারা তরুণ, এরা এই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, তাহলে তাদেরকে সেই সুযোগটি দেওয়া উচিত কিনা? দেখুন, আমাদের দেশে ভোটার তালিকা হালনাগাদ হয়, একটা হচ্ছে তখন ফ্রেশ ভোটার লিস্ট, যেটা আদমশুমারি হয় 5 বছর পর পর, আর ভোটার তালিকাটা আপনার প্রতি বছর ডিসেম্বরে হালনাগাদ হয়। তাহলে এই বছরের যে মনে করেন যে মার্চের মধ্যে একটা শেষ হয়ে গেছে। আপনি যেটা বলছেন যে যারা 18 বছর হবে তাদের জন্য অপেক্ষা করতে হবে, ওরকম যদি আমি ধরি, তাহলে কথাটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট যখন ছিল, তাই না, আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন আপনার 15th অ্যামেন্ডমেন্টটাকে কিন্তু বাতিল করেছে। 15th অ্যামেন্ডমেন্টটা বাতিল করার কারণে 13th অ্যামেন্ডমেন্ট ইজ ইন ফোর্স নাও। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কিন্তু এখন আছে। সরকার গেজেট নোটিফিকেশনটা করেনি। গেজেট নোটিফিকেশনটা হওয়া উচিত ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরত যাওয়ার জন্য। এদেশে কিন্তু আপনার যত টার্বিউলেন্ট সিচুয়েশন তৈরি হয়েছিল, টার্মোয়েল হয়েছিল, বিচারপতি খায়রুল হক সাহেব সহ আপনার আপিল বিভাগের কারণে, এবং ওই ব্রুটাল মেজরিটি, যেটা 2/3 মেজরিটি, ব্রুট মেজরিটি যেটাকে আমরা বলি, সেটা দিয়ে আপনার মনে করেন যে পার্লামেন্ট এই অনৈতিক কাজটা করেছে। মানুষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছেন, অনেক কিছু ঘটেছে। তো সে জায়গা থেকে আমরা কি করলাম, আপনার তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করলাম। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের তো উচিত ছিল, আপনার যে সংস্কারের প্রথম কথাটাই আসা উচিত ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা ফেরত যাচ্ছি। কারণ মানুষ কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আত্মাহুতি দিয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কেন করা হয়েছে তার দাবিতে, সেটা কিন্তু করেন নাই। তাহলে আপনি কোনটা করবেন আগামীতে? এটা সংস্কার ইস্যুতে আছে, সংস্কার ইস্যুতে একটা আছে, আদালতে কিন্তু এটার জন্য সংস্কারের দরকার নাই তো। দিস ইজ প্লেইন এন্ড সিম্পল ওয়ার্ডিং অফ দি কোর্টস ভার্ডিক্ট। আপনি এটাকে তো আইন করে ফেলতে পারতেন, আপনি গেজেট নোটিফিকেশন দেওয়া, এখানে আপনার সংস্কারের জন্য আপনার আমার কারো বসার দরকার নেই তো। এই সংস্কার তো জনগণের আশা আকাঙ্ক্ষা। এখানে তো মনে করেন যে আপনি ওই ইন্টেলেকচুয়াল বিদেশ থেকে নিয়ে আসলে সংবিধানে ইনক্লুড করার প্রয়োজন রয়েছে না, সংবিধানে ইনক্লুডের বিষয় না, গেজেট নোটিফিকেশন হবে। এটা সংবিধানে অটোমেটিক। 15th অ্যামেন্ডমেন্ট বাতিল মানে কি 13th অ্যামেন্ডমেন্ট স্ট্যান্ডস অ্যালাইভ, তাই না? আপনি সেটা করেন নাই তো। এটা নিয়ে আপনার সংস্কার, এই যে এই সমস্ত কথাবার্তা বলছেন, এই যে আমরা সংস্কারের তত্ত্বটা দিচ্ছি, পাবলিক কি বোঝে এগুলি? সে কিছু বোঝে না। সোজা বাংলায় যেটা হওয়া উচিত ছিল, এইটা সন্নিবেশিত হয়ে যেত অটোমেটিক্যালি। কারণ আমাদের সংবিধান তো অ্যাব্রোগেটেড হয় নাই তো, আমাদের কনস্টিটিউশন ইজ ইন এক্সিস্টেন্স। এটাকে মার্শাল ল আসার পর আপনি তাকের উপর তুলে দিলেন, মলার বই পুস্তক বন্ধ করে, না তা না তো। তো তাহলে তো আপনি এটা করেন নাই। আপনি সংস্কারের কথা বলছেন, কিন্তু সংস্কারের সর্বপ্রথম এইটাই ছিল, স্পিরিটটা হওয়া উচিত ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে ফেরত যাওয়াটা। আপনি সেটা করেন নাই। আমি সেটা কেন বলছি, যে আপনি যেটা বললেন যে যাদের জন্য অপেক্ষা করতে হবে, আমাকে 18 বছর হবে তাদের জন্য, আমার তো মনে করেন যে এই বছরের মার্চ মাস শেষ হয়ে গেছে। আপনি সে সময় হালনাগাদ হবে, যারা 18 বছর হবে তারা হবে। তার মধ্যে নির্বাচন কমিশন বলেছে অক্টোবরে তারা একটা হালনাগাদ তালিকা করবে, যারা 18 বছর হবে তখন তারা আপনার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে। আর এখন যদি আপনি এই কথাটা বলেন, দেখেন এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল যে ছেলের বয়স 17 বছর হয়েছিল, 4 বছর 5 বছরের শিশু মা বাপের কাঁধে ছিল, তাহলে কি আপনি কি 12 বছর 16 বছর অপেক্ষা করবেন তার ভোটাধিকার আনার জন্য? এইসব যুক্তি আপনার খাটে না, চলে না। আমাদের দেশে 14 বছরের বাচ্চাও কিন্তু তার একটা অপিনিয়ন ফর্ম করতে পারে। কারণটা আমি দেখেছি যে বিএনপি ফ্যামিলির ছেলেটা সে ওই ধানের শীষ বলে, ওই আওয়ামী লীগের ফ্যামিলির ছেলেটা ওই 8 বছর 10 বছর সে কিন্তু নৌকা বলে। জামাত ইসলামের যদি হয় তাহলে সে বলবে দাড়িপাল্লার কথা, মঞ্জু ভাইদের পার্টির যদি হয় তাহলে তারা তাদের ঈগল বলবে, তাই না? তো তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা মনোজগতের একটা কি বলে একটা অভিব্যক্তি, যেটা তা আপনি এটার জন্য অপেক্ষা করবেন বা আপনি এটাকে জন্য কাউকে বলবেন যে আমরা বঞ্চিত করছি না, তা না তো। আপনি একটা সংখ্যাকে বঞ্চিত করার কথা বলছেন আমাকে, আর অন্যদিকে প্রকারান্তরে আপনি অনেক বড় একটা জনগোষ্ঠীকে বঞ্চিত করছেন, তাই না? আমরা তো চাই যে আপনি
কত সংখ্যককে আনতে পারবেন নির্বাচনে, আবার কত সংখ্যক নির্বাচনের এই উৎসব থেকে বঞ্চিত হবে, আপনাকে সেটা তো অন্তত দেখা উচিত। এখন আমাদের একটা জিনিস হচ্ছে কি, দেখেন আমরা ভোটাধিকারের কথা বলি না, প্রগতিশীল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আছে, মহিলাদের ভোটাধিকার প্রথম কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আপনার আফগানিস্তানে 20 শতাব্দীর প্রথম দিকে, 1900 সালের দিকে মহিলাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। ইউরোপে হয়েছিল 1929-এর আগে, হয়নি কোথাও। কিন্তু আজকে তো আফগানিস্তানকে তালিবানের দেশ বলা হয়, আফগানিস্তানে আজকে মহিলাদেরকে মনে করেন যে নিকাব হিজাব পড়তে হয়। তো তাহলে আপনি দেখেন যে প্রেক্ষাপট, সময়ের ব্যবধানে অনেক কিছু পরিবর্তন হয়। তার মানে কি আপনি বলবেন যে না কোথাও মনে করেন যে রেনেসাঁস কিংবা কোথাও মনে করেন যে সভ্যতার সূর্যোদয় হয়নি? এটা তো আপনি বলতে পারবেন না। আমাদেরকে আমাদেরটা শুরু করতে দেন। আমরা মনে করেন যে কথাটা বলছি একটা বিষয় কেন বলছি, আমরা মানুষের কথা বলছি। মঞ্জু ভাই বলতে পারেন যে বিএনপির সুবিধা অসুবিধার কথা, না আমি আমার সুবিধা অসুবিধার কথা বলি নাই, আমি জনগণের সুবিধা অসুবিধার কথা বলেছি। শুধুমাত্র কি বিএনপির লোকরাই ভোট দিতে আসবে? ভোট যখনই হোক বিএনপির লোককে ভোট দিতে আসবে। মঞ্জু ভাইয়ের এই কনসেপ্টে একটু ভুল আছে। মঞ্জু ভাই, আপনি প্রার্থী হলে আপনার লোকটা আপনাকে ভোট দিতে আসবেই, ঝড় জঞ্চা সবকিছু উপেক্ষা করে কিন্তু আসবে। আমার লোকরা আমাকে ভোট দিতে আসবে। কিন্তু সাধারণ জনগোষ্ঠী, বিএনপি কত % মানুষকে এদেশে রিপ্রেজেন্ট করে, তাই না? তার থেকে তো বেশিরভাগ মানুষ দেখা গেছে যে বিএনপিকে সমর্থন করে না, এমনও তো আছে। আমি কথার কথা বলছি, এক্সাম্পল হিসেবে দেখছি, কারণ আমরা অতীতের যে নির্বাচনী স্ট্যাটিস্টিক্স যেটা আমরা দেখছি, কখনো তো আওয়ামী লীগ বা বিএনপি কেউ তো 50%-এর উপরে যায়নি কখনো। তো তাহলে আপনার মনে করেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ ধানের শীষকে ভোট দেয়নি। কিন্তু আমাদের যে সংবিধানে যেটা আছে যে সিঙ্গেল মেজরিটির কথা আছে, তাই না? তো আমি তো আমারটা ভাবছি না, তো আমি পাবলিকেরটা ভাবছি। পাবলিক আসলে আমার বিরুদ্ধে থাকলে আমার বিরুদ্ধে ভোট দিয়ে যাক, সেটাও তো সে প্রতিফলন ঘটাতে পারবে না। ও কারণে আমরা বলছি যে আমরা ওই জাজমেন্টটা পেতে চাই, সবাই যেন অন্তত তাদের এই ভোটাধিকারটা প্রয়োগের একটা পরিবেশটা অন্তত। জি, একটু মঞ্জুর কাছে একটু জানতে চাই যে যেই জায়গাটিতে আপনারা বারবার বলে আসছিলেন যে হয়তো ভোটের সময় নিয়ে আপনাদের সুনির্দিষ্ট কোনো আপত্তি নেই, এটি আপনার বিভিন্ন সময় বলে এসেছেন, বা সংস্কারের জায়গাটিতে আপনারা একটু জোর দিতে চান বা বিচারের ক্ষেত্রে, এই জায়গাতে আসলে দূরত্বটি এখন কোন জায়গাটাতে রয়েছে? নির্বাচনের সময় নিয়ে তো নিশ্চয়ই দূরত্ব নেই আপনাদের সাথে, সেটি বোঝাই যাচ্ছে আপনাদের কথায়। সংস্কারের কোন জায়গাটাতে আপনাদের সাথে বিএনপির সাথে দূরত্ব রয়েছে? দেখেন, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্য সংকটটা কি। এই যে আপনি এখন একটা বললেন না যে ভোটের 18 বছর, এটা কিন্তু কোথাও দেখেছেন কেউ বলতে? কেউ কিন্তু আমরা শুনি না, কিন্তু আপনি বললেন কেন? নিশ্চয়ই অদৃশ্যমান জায়গা থেকে আপনি কোনো একটা ইঙ্গিত পেয়েছেন। তো এখানে দৃশ্যমান এবং অদৃশ্যমান জায়গাটা, দৃশ্যমান জায়গায় আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে নির্বাচন। বিচারের জায়গা তো আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি, বিচারের ট্রাইব্যুনাল হয়েছে, বিচার শুরু হয়েছে এবং বিচার তার নিজস্ব গতিধারার আলোকে চলবে। এটার সাথে আমি মনে করি না যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা নতুন, কারণ বিচার তো করবে বিচার বিভাগ। সরকার যে ফ্যাসিলিটেটেড করেছে, এবং আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত বোধ, আমার ধারণা ভুল হতে পারে, আমি মনে করি যে বিএনপি এসে আরও বেশি স্ট্রেংথেন করবে বিচার, কারণ বিএনপি সবচেয়ে বেশি অবিচারের শিকার হয়েছে আওয়ামী লীগের হাত ধরে, এরপর হয়েছে জামাত, এরপর অন্যান্যরা হয়েছে। সুতরাং যদি সামনে কোনো, বিএনপি তো বলেছে এটা তারা জাতীয় সরকার করবে ক্ষমতায় গেলে, তাহলে তো বোঝা যাচ্ছে কাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে? নিশ্চয়ই আওয়ামী লীগ বিরোধী যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদেরকে নিয়ে করবে। সুতরাং ওদের তো একটা দায়িত্বই থাকবে তাদের এই বিচারটা করার জন্য, কারণ এখনো তো উনি যে বঞ্চিত হয়েছিলেন, আমি যে বঞ্চিত হয়েছিলাম, সেগুলোর বিচার কিন্তু এখনো শুরু হয় নাই। এখন শুরু হয়েছে ইমিডিয়েট বিচারগুলো, আমাদের বিচারগুলো তো আসবে। আমরা যে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, গুলি খেয়েছি, সেগুলো তো মামলা হবে, আমরা তো এখনো মামলা করিনি। তো এই জন্য আমি মনে করি যে বিচারের জায়গাটা নিয়ে দৃশ্যমান খুব বেশি বিভেদটা নাই। সংস্কারের জায়গাটা কিছুটা আছে, সংস্কারের জায়গায় বিএনপি এখনও অনেকগুলো জায়গায় একমত হয় নাই। সেগুলো জানি না ওনাদের কালকের যে আলোচনাটা হবে প্রফেসর ইউনূসের সাথে তারেক রহমানের, সেখানে এই এজেন্ডাগুলো আসবে কিনা। যেমন ধরেন এনসিসি গঠনের একটা ব্যাপার আছে, এটা বিএনপি এটাতে আপত্তি জানিয়েছে, কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলগুলো আমরা কিন্তু এনসিসিকে সমর্থন করেছি। এরপরে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক বিভিন্ন অ্যামেন্ডমেন্টের ব্যাপারগুলো আছে। তারপরে আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে কিছু কথা আছে, এই জাতীয় কিছু বিষয় আছে যেগুলোর
একটা সেটেলমেন্টের ব্যাপার আছে। বিএনপি যদি এটাতে একমত না হয়, সরকার বিএনপির একমত না হওয়া সত্ত্বেও সেগুলোকে আনবে, নাকি এই কথাটা প্রকাশ্যে বলবে যে বিএনপি এগুলোগুলো চায় না বলে আমরা করতে পারছি না? এই জায়গাটা একটা দৃশ্যমান জায়গা। এখন আসেন নির্বাচনের আসলে সংকটটা কোথায়। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই দৃশ্যমান জায়গাগুলোর বাইরেও কিছু কিছু এজেন্ডা সরকারের আছে, যে এজেন্ডাগুলো বিএনপি বলছে তার ম্যান্ডেট নাই। যেমন ধরেন, সরকার বন্দরের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে, রোহিঙ্গা ইস্যুতে সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, করিডোর আপনার জাতিসংঘ মহাসচিবকে এনে নানা তৎপরতা কাজকর্ম করেছে, তারা বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেট কাটছাট করে এক ধরনের কার্যক্রম করেছে। এবং আপনি যেটা দেখবেন যে সরকার তো একটা নিশ্চয়ই একটা শ্বেতপত্র প্রকাশ করবে তাদের কার্যক্রমের, তাই না? যে আগামী, যেহেতু আগস্ট মাসেই কিন্তু তার 1 বছর পূর্ণ হবে, 1 বছরে সে কি করেছে, কি করে নাই, কি করতে পারতো, কি পারতো না, এটাতে নিশ্চয়ই আপনারাও মানে ব্যবচ্ছেদ করবেন, আমরাও করব। সুতরাং এই জায়গাগুলো কিন্তু এসে যাবে অনেক কিছু। তাহলে আমি যেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি, যে সরকার এখনো মনে করছে তার নিয়ন্ত্রণ নাই। প্রফেসর ইউনূসের সাথে আমাদের মিটিংয়ে উনি কিন্তু, যেটা প্রফেসর রুশাদ ফরিদী বলেছেন, যে প্রফেসর ইউনূসের ব্যর্থতা, উনি বলছেন তো হ্যাঁ আমি তো পারছি না, এই জন্য তো আমি চলে যেতে চাই। উনি বলছেন যে আমি তো পারছি না, আমি পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে আমি তো আমার যেই কর্তৃত্ব স্থাপন করা সেটা তো আমি করতে পারছি না, এরভাবে হলে তো আমি ভালো নির্বাচন করতে পারবো না। সংস্কার ইস্যুতে আপনাদের সাথে যে দূরত্ব বিএনপির রয়েছে, সেখানে কি আপনারা ছাড় দিতে নারাজ, নাকি বিএনপি নারাজ, নাকি দুই পক্ষই ইচ্ছুক? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, যেমন আমরা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের মৃদু আপত্তি ছিল, আমরা কিন্তু আপত্তির কথাগুলো তুলে ধরে বলেছি, কিন্তু আমরা এটার ব্যাপারে ফ্লেক্সিবল থাকবো। ম্যাক্সিমাম রাজনৈতিক দলই বিভিন্ন জায়গায় তাদের মতামত দিয়েছে, তারা যেমন ধরেন 70 অনুচ্ছেদের ব্যাপারে, সেখানেও আমরা মতামত দিয়েছি, কিন্তু আমরা বলেছি আমরা জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল থাকবো। তো এখন যেটা দাঁড়াচ্ছে, এখানে বিএনপি হচ্ছে ফ্যাক্টর। আপনি তো জানেন যে রাষ্ট্রপতির ব্যাপারটাও বিএনপির আপত্তির কারণে রাষ্ট্রপতির ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যায় নাই। তো এই জায়গাগুলো থেকে আমি মনে করি অপ্রকাশ্য কিছু বাধা আছে, সেগুলো আশা করি সেই বাধাগুলো দূরীভূত হলেই, আমি যেটা গেস করছি, এই অপ্রকাশ্য বাধাগুলো যদি বিএনপি যদি সম্মত হয়, তাহলে ইলেকশন ফেব্রুয়ারিতে চলে আসতে পারে। আর যদি অপ্রকাশ্য বাধাগুলো প্রধান হয়ে দাঁড়ায়, তাহলে প্রফেসর ইউনূস এপ্রিলের ব্যাপারে অটল থাকবেন। জি, আমরা একটু রুশাদ ফরিদের কাছে একটু ছোট করে জানতে চাই। আমরা প্রধান উপদেষ্টা বলেছেন লন্ডনের একটি আলোচনায় প্রশ্নের প্রেক্ষিতে নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই। একটু জানতে চাইছি আপনার কাছে, এর আগে 20 মার্চ তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনাও তার নেই, এটিও তিনি বলেছিলেন, কিন্তু পরে আমরা দেখলাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। কার্যক্রম স্থগিত হয়েছে, নিষিদ্ধ বলা যায় না আওয়ামী লীগকে, কার্যক্রম স্থগিত হয়েছে, পরে বিচারের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কিভাবে একটু মূল্যায়ন করবেন? তো ওনার যেটা হয়েছে যে এটা খুবই স্পষ্ট যে ওনার নিয়ন্ত্রণ নেই দেশের বিভিন্ন বিষয়ের উপর। যখন যেদিকে চাপটা বেশি আসছে, সেই চাপে উনি কিছুটা নতজানু হচ্ছেন। তো সেটাই ওনার বক্তব্য মনে হচ্ছে, যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা তো আসলে ওরকমভাবে আসাটা, সেরকমভাবে জোরালোভাবে আসাটার আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি কোনো দরকার কখনোই ছিল না। আওয়ামী লীগের যেই কুখ্যাত যেসব অপরাধীরা ছিলেন, তাদের বিচার, সুষ্ঠু বিচারটাই মূলত দরকার ছিল আর কি। একটা দেশের কারো রাজনীতি স্থগিত বা নিষিদ্ধ করার দরকার হয় না যখন গণমানুষের মনে তাদের প্রতি যে ঘৃণা রয়েছে, সেই ঘৃণার কারণেই তারা রাজনীতি তখন করতে পারে না, সে গ্রহণযোগ্যতা থাকে না। সেই জন্য আইন করে বা জোর করে চাপিয়ে সেই নিষিদ্ধের আসলে দরকার হয় না। তো যেটা আলোচনার মধ্যে যেটা এসেছিল সেটা হলো যে এই একটু আগে যেটা আলোচনা হলো যে বিএনপির সংস্কার বনাম নির্বাচন, মঞ্জু ভাই যেটা বলছিলেন যে বিএনপি যদি এসব অবস্থানে অনড় না থাকে, তাহলে সমস্যা, সেই কারণে নির্বাচন নিয়ে সমস্যা হতে পারে। আমিও এই ব্যাপারে একটা একমত, সেটা হলো যে বিএনপি কতগুলো খুব যুক্তিসঙ্গত সংস্কারের কারণে কেন একমত হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি না। একটা হলো খুব গুরুত্বপূর্ণ যেটা আলোচনায় আসছে, সেটা হচ্ছে উচ্চ কক্ষে আনুপাতিক হারে বন্টন। এটা খুবই জরুরি দরকার।
তো এইসব বিষয়গুলো আমিও মনে করি যে বিএনপির এই সংস্কারগুলোর ব্যাপারে তাদের অবস্থানটা খুব দ্রুত পরিষ্কার করে ফেলা উচিত, তাহলে তাদের নির্বাচন সংক্রান্ত দাবিটা কিন্তু আরও জোরালো হবে। কিন্তু সেই সাথে মঞ্জু ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি, সরকার কিন্তু বলছে না যে এই সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না বলে আমাদের নির্বাচন পেছাতে হচ্ছে, তারা কিন্তু সেটাও বলছে না। তারা বলছে যে কিছু কাজ আছে, এবং সবচেয়ে যেটা ড্যামেজিং কথা সেটা হচ্ছে যে আমার নিয়ন্ত্রণ নেই, আমি সুষ্ঠু নির্বাচন দিতে পারবো না। এটা খুবই ড্যামেজিং কথা। আরেকটা মারাত্মক ড্যামেজিং কথা উনি লন্ডনে বসে ইন্টারভিউ বলেছেন, সেটা হলো দেশে তো নির্বাচন দিলে মানুষ তো টাকা দিলেই দিয়ে ফেলে। তো এটা হচ্ছে কি দেশের মানুষের ভোটাধিকার বা ডেমোক্রেসির চর্চাকে চরমভাবে অপমান করা। হ্যাঁ, আমরা জানি যে টাকা দিলে অবশ্যই অনেক জায়গায় টাকা দিয়ে ভোট কেনা যায়, কিন্তু টাকা দিয়ে যদি ভোট কেনা যেত তাহলে ফ্যাসিস্ট আমলে, খুনি হাসিনার আমলে 3-3টা নির্বাচন ডাকাতি করতে হতো না। তাদের তো টাকার অভাব ছিল না, তারা টাকা দিয়ে তো যে কোনো ভোটই তারা কিনে ফেলতে পারতো। তো এইগুলো দিয়ে আমার কাছে মনে হয় যে উনি অনেক প্রজ্ঞাবান মানুষ, অনেক উঁচু লেভেলের মানুষ, কিন্তু ওনার উনি যেহেতু জীবনের একটা বেশিরভাগ সময় বহির্বিশ্বের গ্লোবাল সিটিজেন হিসেবে কাটিয়েছেন, দেশের রাজনীতি, দেশের গণমানুষের ভাবনা, এগুলো থেকে ওনার একটু দূরত্ব রয়েছে, এবং সেই কারণেই সমস্যাগুলো আমার কাছে মনে হয় খুব প্রকট হচ্ছে দেশের এই। আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। একটু জানতে চাইছি ডক্টর রুশাদ ফরিদ, একটু আপনার কাছেই আসে এই পর্বে। একটু শুরুতে জানতে চাই, সিরাজগঞ্জের রবীন্দ্রনাথের যে ঐতিহাসিক স্থাপনা ভাঙচুর নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং বেশ কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তিনি তার চিঠিতে বিস্তর বর্ণনা করেছেন। একটু আপনার মন্তব্য জানতে চাইছি। এরই মধ্যে দুজনকে সেখানে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে, আমরা দেখছি অ্যারেস্ট হচ্ছে, তারপরও ঘটছে। এর কারণ কি আসলে? সরকারের কাছ থেকে কড়া বার্তাটি আসেনি এরকম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো এই জিনিসটা নিয়ে তো বেশ কয়েকবার আলোচনা হলো যে দেশ মানে সবচেয়ে বড় ব্যর্থতা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি কিছু হয়ে থাকে, এবং মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, এই কথাটা বলতে কিন্তু আমাদের অনেক যন্ত্রণা হয়, কারণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চাইনি। এবং আমরা প্রথম 5-6 মাস অনেক অনিয়ম, অনেক কিছু দেখেও আমরা কিন্তু চুপ ছিলাম। কিন্তু যেদিন আমি দেখলাম যে লোকজন ডেকে জড়ো করে আজান দিয়ে মোটামুটি 32 নাম্বার ভেঙে ফেলা হলো, সেদিন থেকে আমরা বুঝতে পারলাম স্পষ্ট যে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের নিয়ন্ত্রণ 5-6 মাস পরেও এস্টাবলিশ করতে পারেনি, এবং এর ফলে এই ব্যাপারগুলো ঘটেই চলেছে। কারণ তারা জানে যে তারা দৃশ্যমান কোনো শাস্তি, অপরাধী একটা চরম শাস্তি পাবে, অপরাধীদের এই ভয়টা নেই। এবং যার ফলে আপনারা দেখলাম যে চিত্রকলা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার একটা ছাত্র হুমকি পেয়ে, চরম হুমকি পেয়ে আত্মহত্যা করলো। এখন সেই ছাত্রটি ধরেন সে খুব বাজে একটা কথা লিখেছে, ঠিক আছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপায়টা কি? আমি মামলা করব, আইনি প্রক্রিয়া আগাবো যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে, কিন্তু তাকে হত্যার হুমকি দেওয়া, হ্যাঁ, এটা কতটুকু জায়েজ? এবং যারা হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে কাউকে কি এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে? হয়নি। তো এই কারণে আইনের শাসন এবং ন্যায় বিচার এই প্রতিষ্ঠা, এই সরকার এটা এস্টাবলিশ করার জন্য যে 10%ও যদি করতে পারতো তাহলে আমরা বলতাম। ওনারা এই জায়গাটা পুরোপুরি ব্যর্থ হয়েছে, এবং এটা আমাদের জন্য অত্যন্ত শঙ্কার বিষয় বলছেন। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে জানতে চাই আবার একটু বৈঠক প্রসঙ্গে। লন্ডনের উপদেষ্টার বৈঠকটি আসলে কি নিয়ে? আমরা এখন পর্যন্ত যেটি দেখলাম, সরকারিভাবে বলা হচ্ছিল যে পাচার হওয়া অর্থ ফেরত আনাটাই হচ্ছে মূল লক্ষ্য। আবার ওদিকে দেখলাম প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটি হচ্ছে না, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে। তাহলে আমরা আসলে কোন প্রক্রিয়ায় পাচার টাকাটি আনবো, নাকি তারেক রহমানের সাথে বৈঠকটি ছিল এই লন্ডন সফরের মূল উদ্দেশ্য? না, লন্ডন সফরটা তো আমরা যতটুকু জানলাম এটা কোনো সরকারি সফর না, এটা আপনার ব্রিটিশ রাজ পরিবারের আমন্ত্রণে উনি গিয়েছেন একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। তো যে কোনো একটা সফরে গেলে তো আমরা অনেক কাজ করি না, সাইডে অনেকগুলো কাজের এজেন্ডা রাখা হয়। সেই এজেন্ডার মধ্যে একটা ছিল যে আপনার অর্থ আদায় করা, যেগুলো আমাদের টাকা পাচার হয়ে গেছে সেগুলো নেওয়া। এর মধ্যে তো একটা ডেভেলপমেন্ট তো আপনারা দেখেছেন যে সাইফুজ্জামান চৌধুরী বড় সম্পত্তি জব্দ করেছে সেখানকার সিকিউরিটি একটা অথরিটি।
এখন একটা কথা যেটা আছে সেটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীর সাথে আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটা খুব ক্লোজ সম্পর্ক আছে, তাদের দলীয়ভাবেও তাদের সদ্ভাব রয়েছে। যেহেতু টিউলিপ সিদ্দিকীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বা সাক্ষাতের বিষয়টাকে ওনারা ডিনাই করেছেন, সেহেতু এটার প্রতিক্রিয়া স্বরূপ আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী কীভাবে সাক্ষাৎ দিতে চাচ্ছেন না বা দিচ্ছেন না, এই ধরনের কথা রয়েছে। এখন এটা নিয়ে ধরেন অনেক কথাবার্তা হচ্ছে, অনেক রাজনৈতিক কথাবার্তা হচ্ছে ইত্যাদি। আমাদের আসলে এখানে কার সাথে কি বৈঠক হচ্ছে না তা না। তারেক রহমানের বিষয়টা তো এটা একটা কাকতালীয় ব্যাপার, যেহেতু উনি যাচ্ছেন, উনি সেখানে আছেন। এটা আমি যতটুকু জানি যে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকেই এই বিষয়টা বিএনপি নেতৃবৃন্দকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা লন্ডন যাচ্ছেন, যদি একটা বৈঠক করা যায় বা একটা আলোচনা করা যায় তাহলে ভালো হয়। তো এটাতে আমরা পত্রপত্রিকায় দেখেছি এখানে বেগম খালেদা জিয়ারও একটা ইন্টারফারেন্স আছে, উনিও হয়তো এখানে ভূমিকা রেখেছেন। বিএনপি স্ট্যান্ডিং কমিটির ডিসিশন নিয়ে মিটিংটার আয়োজন বা সম্মতি জানিয়েছে। তো এটা খুবই দরকারি, ওনাদের দুজনের মধ্যে একান্তে আলাপটা যদি হয় এটা খুবই ভালো হবে। কারণ যে কোনো কারণে আমরা দেখছি যে বিএনপির সাথে সরকারের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। আর আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধারের জন্য আমি মনে করি যে যেহেতু ব্রিটিশ সিকিউরিটি কাউন্সিলের প্রধান দেখা করেছেন, তাদের পার্লামেন্টারি গ্রুপের লোকেরাও দেখা সাক্ষাৎ করেছেন, প্রধানমন্ত্রীর সাথে মিটিং এখনও হবে কি হবে না এটা একটা দোদুল্যমানতায় আছে। এটা আমি মনে করি যে অর্থ উদ্ধারের যে কাজটা, সেটা যেহেতু ব্যাংক গভর্নর গিয়েছেন, আরও অন্যান্যরাও সেখানে বেশ কয়েকজন উপদেষ্টাও দেখেছি, একজন উপদেষ্টা গিয়েছেন, তো সেটার হয়তো একটা অগ্রগতি হবে। আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি যে প্রফেসর ইউনূসের কাছ থেকে আমরা দেখেন এখানে একটা জটিলতাটা কোথায়। প্রফেসর ইউনূস অরাজনৈতিক ব্যক্তি, উনি এই রাজনৈতিক জায়গাটায় উনি তালগোল পাকিয়ে ফেলছেন, যেটা বারবার আলোচনায় আসছেন। তো উনি তো অরাজনৈতিক ব্যক্তি, উনি তো তালগোল পাকাবেনই, ওনার কাছ থেকে তো আমরা এর বেশি আশা করতে পারি না। আবার উনি অরাজনৈতিক ব্যক্তি বলে উনি আমাদের কাছে গ্রহণযোগ্য। উনি যদি রাজনৈতিক ব্যক্তি হতেন তাহলে তো উনি বিতর্কিত হতেন। উনি আমাদের, আমি এই জন্যই বলি যে ওনার রাজনৈতিক যোগ্যতা কম, কিন্তু গ্রহণযোগ্যতার বিচারে উনি বাংলাদেশের একমাত্র গ্রহণযোগ্য ব্যক্তি এখন পর্যন্ত। ফলে এই যে গ্যাপটা হচ্ছে ওনার কাছ থেকে আমাদের প্রাপ্তি প্রত্যাশার জায়গাটা গ্যাপটা হচ্ছে, এই গ্যাপটা আমাদেরকে কাউকে না কাউকে মেনে নেওয়ার জায়গায় নিতে হবে। এখানেই হচ্ছে আমাদের সমঝোতার জায়গাটা, যে আপনার দুর্বলতা সত্ত্বেও আমি আপনাকে মেনে নিলাম। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না আসবে, এবং এখানে বিএনপি এবং সরকারের পক্ষ থেকে সরকারকে মনে রাখতে হবে তার অযোগ্যতাটা স্বীকার করতে হবে, আর বিএনপিকে মনে রাখতে হবে ওনার কাছ থেকে আমি খুব বেশি আশা আর করব না, যতটুকু পেয়েছি এতটুকুর মধ্যে থেকে একটা সমাধান আমাদেরকে বের করতে হবে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, একটু আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের একটি চাওয়া তো আমরা দেখতেই পাচ্ছি যে আপনারা ডিসেম্বরের মধ্যে চান নির্বাচনটি হোক। এই সরকারের কাছে আপনারা আর কি চান আসলে? কি করুক এই সরকার? আর কিছু চাওয়ার আছে? একটা জিনিস চাওয়ার আছে, যে কথাটা মঞ্জু ভাই বললেন না, মঞ্জু ভাইয়ের কথাটা ধরে আমি একটা কথা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি তো অরাজনৈতিক একজন ব্যক্তি, যার কারণে তিনি রাজনীতির এটা মানে বোঝেন না, এই ধরনের কথা। এটা দিয়ে আপনি মনে করেন যে ওনাকে সেভ করা বা কেউ যদি এই ধরনের ভাবেন, তাহলে আমি মনে করবো সেটা একটু ভুল হবে। কেন ভুল হবে দেখেন, আমি জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, লতিফুর রহমান সাহেব, হাবিবুর রহমান সাহেব, ওনারা কেউ কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ওনারা অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, এবং ওনাদের কোনো রাজনৈতিক অভিলাষ ছিল না, মানে কাউকে ফেভার করার মতো কোনো অভিলাষ ওনাদের ছিল না। মুশকিলটা হয়ে গেছে যে আমাদের স্যারের, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা আছে যে ওরা একটা নতুন দল করেছে, তাদেরকে একটু সুযোগ দেওয়া হোক, এটাতেই আপনার একটা অভিব্যক্তি প্রকাশ পায়। এবং একটা সময় তিনি নিজেও কিন্তু 11 সময় রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, কিন্তু যখন উনি বুঝতে পেরেছিলেন, রিয়েলাইজ করেছিলেন, তারপরে উনি রণভঙ্গ দিয়েছেন। ঠিক একই জিনিসটা আমি মনে করি যে ওনার এখনো রিয়েলাইজ করা উচিত, রাজনৈতিক ব্যক্তিত্ব না, আপনি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দেশটাকে চালান, আমরা সেরকমটাই চাই। আপনি একটা সুন্দর নির্বাচন দেন, আমরা গণতান্ত্রিক উত্তরণ মানে গণতন্ত্র উত্তরণের পথে আমরা নতুনভাবে একটু ধাবিত হই। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে ট্রাস্ট রাখতে হবে, কে সংস্কার করবে কি করবে না। আপনি যদি এটা নাই রাখেন তো তাহলে তো মনে করেন যে কোনো কিছুই তো হবে না। তো এই কারণে আমি বলছি যে কাউকে আপনি জোর করে নেতা বানাতে পারবেন না। নেতা হওয়ার জন্য একটা ইনহেরেন্ট এই থাকে, মানুষের একটা সাপোর্ট থাকে, যেটা মনে করেন যে অটোমেটিক্যালি অ্যাটেইন করতে হয়, অ্যাচিভ করতে হয়, তখন দেখা যাবে কে আসলে নেতা হয়ে উঠতে পারবেন না। জি, আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।